ফিলিস্তিনিদের সাথে আবারও কেন বিশ্বাসঘাতকতা আরব দেশগুলোর? গাজা হত্যাযজ্ঞের মাঝেই জমকালো উৎসবে ব্যস্ত কাতার ও আমিরাত। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ব্যর্থ হলে মহাবিপদে পড়বে ইরান, হুঁশিয়ারি আমেরিকার। শেষ পর্যন্ত কি ঘটবে তেহরানের ভাগ্যে? 180 দিনের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন। পশ্চিমা গোয়েন্দাদের তথ্য, আরও একটি যুদ্ধ কি আসছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইসরায়েলের নৃশংস বোমা আর মিসাইল হামলায় যখন রক্তবন্যা বইছে গাজায়, তখন আগ্রাসন বন্ধের চেষ্টা না চালিয়ে জমকালো আলোর উৎসবে মেতে উঠেছে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো। গাজার আকাশ যখন ঢেকে গেছে কালো ধোঁয়ায়, তখন কাতারের আকাশ রঙিন হচ্ছে বর্ণিল আলোর আতশবাজিতে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, আরব দেশগুলো কি আবারও ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করলো? আদৌ কি তারা চায় গাজায় গণহত্যা বন্ধ হোক? তাহলে ইসরায়েলি বর্বরতায় বন্ধে সোচ্চার হচ্ছে না কেন তারা? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। একদিকে বোমার আঘাতে ফিলিস্তিনের মানুষের দেহ আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে, অন্যদিকে উৎসবের আলোয় আলোকিত কাতারের আকাশ। অথচ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা ছিল এই দেশটির। খাবারের অভাবে গাজার ছোট্ট শিশুরা যেখানে আর্তনাদ করছে, সেখানে প্রায় 80,000 কোটি টাকা খরচ করে বিমান থেকে রঙিন ধোঁয়া আর আতশবাজি প্রদর্শন করেছে কাতার। গত 3 এপ্রিল থেকে কাতারের লুসাইল শহরে শুরু হওয়া এই উৎসবে 16টি বিমানের অ্যাক্রোবেটিক শো, আতশবাজি ও রাতের আকাশে প্রায় 3000 ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। ঈদ উল ফিতরের বন্ধের মধ্যে শহরের বাসিন্দাদের চিত্তরঞ্জনের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এদিকে ঈদের দিন থেকেই গাজায় নতুন উদ্যমে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যেদিন কাতারে চলছে আলোর উৎসব, ঠিক সেই দিনই বিশ্ববাসী দেখল ইসরায়েলের বোমার আঘাতে আকাশ পর্যন্ত উঠে গেছে গাজার নিরীহ বাসিন্দাদের শরীর। শুধুমাত্র ঈদের সপ্তাহে গাজায় 2000-এর বেশি মানুষকে হত্যা করা হয়, আর 7 অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য মতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও 2,80,000 মানুষ। এদিকে 7 এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করার কথা বলেছেন। মুসলিম বিশ্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ফিলিস্তিন, অথচ এই ভূমি রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি কোনো আরব দেশ। সৌদি আরব, কাতার বা আরব আমিরাত কেউই এগিয়ে আসেনি ফিলিস্তিনের পক্ষে। কি কারণ থাকতে পারে এর পেছনে? কাতারের সবচেয়ে বেশি বৈদেশিক বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে। 2023-এ হওয়া ইউএস কাতার বিজনেস কাউন্সিলের প্রতিবেদন মতে শুধুমাত্র 2021 অর্থ বছরে আমেরিকা কাতারে $245 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, আর সর্বমোট বিনিয়োগের পরিমাণ $110 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনটি 2023 সালের, অর্থাৎ এই 2 বছরে বিনিয়োগ বেড়েছে আরও বেশি। সুতরাং কাতার তার বন্ধু রাষ্ট্রের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন করবে, এমন ভাবাটা হয়তো বিলাসিতা। দুই দেশের মধ্যে যে শুধু অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তা না, কাতার ও যুক্তরাষ্ট্রে রয়েছে সামরিক চুক্তি, কূটনৈতিক চুক্তি, শিক্ষা চুক্তি ও জ্বালানি চুক্তি। তাই ফিলিস্তিনের পক্ষে কাতারের অবস্থান নেবে এমন ভাবাটা হয়তো ঠিক হবে না। শুধু কাতার না, মধ্যপ্রাচ্যের আরও 2 বড় দেশ সৌদি আরব ও আরব আমিরাতের সাথেও বহু চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রে। সৌদি আরবে আমেরিকার শুধু অর্থনৈতিক না, রয়েছে সাংস্কৃতিক প্রভাবও। সম্প্রতি সৌদিতে খুলেছে মদের বার, সিনেমা হল ও হালাল নাইট ক্লাব। একই অবস্থা আরব আমিরাতেও। সেখানে তো নিয়মিত পশ্চিমা হ্যালোইন উৎসবও পালিত হয়। তাই কেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো দাঁড়াচ্ছে না ফিলিস্তিনের পক্ষে, তা হয়তো পরিষ্কার। একদিকে আগুনে পুড়ছে ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশুরা, অন্যদিকে আরব বিশ্বের আচরণ খুবই দুঃখজনক। তারা যে শুধু না দেখার ভান করে আছে তা না, বরং গোটা মধ্যপ্রাচ্য মেতেছে নানান আমোদ ফুর্তিতে। সামাজিক মাধ্যম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের এখন একটাই প্রশ্ন, কবে চোখ খুলবে আরব নেতারা? নিজেদের টাকার বিছানা ছেড়ে কবে তারা দাঁড়াবে মজলুম ফিলিস্তিনিদের পাশে? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এদিকে শুধু কাতারই নয়, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত তো আরও এক ধাপ এগিয়ে ব্যস্ত রয়েছে খোদ ফিলিস্তিনি হত্যাকারী ইসরায়েলিদের আপ্যায়নে। মুসলিম বিশ্ব যখন ফুঁসে উঠেছে গাজা আগ্রাসনের বিরুদ্ধে, তখন আবুধাবিতে জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে বরণে ব্যস্ত আমিরাত সরকার।
এটি কি শুধু ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা, নাকি তাদের পিঠে ছুরিও মারল সাদা আল খাল্লার ঢাকা আরবরা? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ ছাড়িয়ে গেছে নৃশংসতার সর্বোচ্চ মাত্রা। নির্বিচারে গুলি ও বোমাবর্ষণের পর এবার হাসপাতাল ও স্কুল সহ বিভিন্ন স্থান আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গাজাকে খালি করতে ইসরায়েলি সেনারা বুলডুজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে। ধ্বংস করা হচ্ছে কৃষি ও শিল্প এলাকা। ইতিহাসের জঘন্যতম এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সচেতন নাগরিকেরা। নিপীড়িত গাজাবাসীর সমর্থনে 7 এপ্রিল বিশ্বব্যাপী পালিত হয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। তবে গাজার জনগণের এই আর্তনাদ যেন থোড়াই কেয়ার করছেন আরব বিশ্বের প্রভাবশালী নেতারা। সামরিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এই আরব দেশগুলো ফিলিস্তিন নিয়ে পুরোপুরি নির্বিকার। ফিলিস্তিনিরা যে আরব নেতাদের দিকে তাকিয়েছিলেন, বিপদের সময় মুখ ফিরে তাকালেন না তাদের কেউই। ইসরায়েলি বাহিনী যখন গাজায় গণহত্যামূলক বোমাবর্ষণ ও দখলদারিত্ব চালাচ্ছে, ঠিক সেই সময়ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে আতিথেয়তা দিয়ে বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রোববার আবুধাবিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। সেখানে তাদের আলোচনার মূল বিষয় ছিল ইসরায়েল ও আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। এই আমিরাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ঘাঁটি। দেশটি থেকে কোটি কোটি ডলার খরচ করে অস্ত্রশস্ত্রও কেনে আমিরাত। আমিরাতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব। ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে শাসন ক্ষমতা দেখভাল করেন এমবিএস খ্যাত বাদশাহ সালমান। যুবরাজ ঘোষিত হওয়ার পর এমবিএস ইসরায়েলের সঙ্গে খাতির বাড়িয়ে দেন, যার ফলে সৌদি আরবের সঙ্গে গত কয়েক বছরে গোপন সম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল। 2017 সালে এমবিএস গোপনে ইসরায়েল সফর করেন। যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী ইহুদিদের মতামতকে তোষামোদি করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে তিনি অবজ্ঞাসূচক মন্তব্য করে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন। ফিলিস্তিনের জন্য লড়াই তো দূরে থাক, যুদ্ধ চলাকালীন সৌদি আরবে ফিলিস্তিনিদের পক্ষে কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। ফিলিস্তিনের প্রতিবেশী আরেক মুসলিম রাষ্ট্র মিশর। দুই দেশের মাঝে রয়েছে দীর্ঘ সীমান্ত এলাকা। তবে এই সীমান্তের বেশিরভাগ জায়গা জুড়ে বসানো হয়েছে 7 লেয়ারের তার ও শক্ত দেয়াল। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যাতে কোনোভাবেই মিশরে প্রবেশ করতে না পারে, সেজন্যই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। শুধু তাই নয়, কেউ সীমানা পেরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সরাসরি গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। জটিল সমীকরণে চলে মধ্যস্থতাকারীর তকমা লাগিয়েছে কাতার। এই দেশেই রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। আবার ইসরায়েলের সঙ্গেও দেশটির ভালো সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সহমর্মী হলেও কাতার সবসময়ই দ্বৈত ভূমিকা পালন করে এসেছে। কে হবে মুসলিম বিশ্বের নেতা? গত কয়েক দশক ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্বের কোটি কোটি মুসলিম। বিশ্লেষকদের মতে, যে দেশ গাজা সংকটের সমাধান করতে পারবে তারাই মুসলিম বিশ্বের নেতা হবে। তবে চোখের সামনে হওয়া এই ধ্বংসযজ্ঞ বন্ধে কোনো মুসলিম দেশই অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেনি। অভিভাবকহীন হয়ে পড়া মুসলিম দেশগুলোর হাল কে ধরবে, সেটিই এখন বড় প্রশ্ন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিশ্বব্যাপী মুসলিম তো বটে, মানবতাবাদীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদী কর্মসূচির পরও গাজায় বেপরোয়া হামলায় ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ জারি রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। 24 ঘণ্টায় হত্যা করা হয়েছে নারী, শিশুসহ আরও 58 ফিলিস্তিনিকে। গত কয়েক সপ্তাহে জরুরি সেবাকর্মীদের ওপর হামলা আর হত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে এর উদ্দেশ্য নিয়ে। হত্যা করা হচ্ছে সাংবাদিকদেরও। এভাবে কি গাজার নৃশংসতার খবর ধামাচাপা দেওয়ার পথে এগুচ্ছে ইসরায়েল? বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। বিশ্ব মানবতার বুলি আওড়ানো মার্কিন বড় ভাইদের নির্লজ্জ প্রশ্রয়ে আরও আগ্রাসী, আরও ধারালো থাবা বসিয়ে অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ছিন্ন ভিন্ন করার বিকৃত নেশা থামার কোনো লক্ষণ নেই। দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু এখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু। কারণ মাথার উপর ছাদ বলতে আর কোনো স্থাপনাই অক্ষত রাখেনি ফিলিস্তিনিদের রক্তপিপাসু ইসরায়েলি সেনারা।
গত মার্চে একতরফা যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আবার হামলা শুরুর পর থেকে সাংবাদিক, ডাক্তার, নার্স, দমকলকর্মী সহ জরুরি সেবাকর্মীদের আর রেহাই নেই। অভিযোগ রয়েছে সজ্ঞানে হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে তাদের। সোমবারের হামলায় আহত আরেক সাংবাদিকের প্রাণহানি সেদিকেই ইঙ্গিত করছে। এ নিয়ে গত প্রায় ১.৫ বছরে ২ শতাধিক সাংবাদিককে হত্যা করল ইসরায়েল। তাহলে কি গাজার বর্বরতার খবর বাইরে আসা ঠেকাতে ধামাচাপা দিতে এ কৌশলে এগুচ্ছে দখলদার বাহিনী? ইসরায়েলের হামলায় গুরুতর দগ্ধ আহমেদ মনসুরকে যখন হাসপাতালে নেওয়া হয় তখনও জ্ঞান ছিল, কথা বলেছেন। গণমাধ্যম কর্মীদের তাঁবু হিসেবে সুস্পষ্ট চিহ্ন থাকার পরও হামলাটি যে সজ্ঞানে হয়েছে তার বুঝতে বাকি নেই। খান ইউনিসে নাসের হাসপাতালের পাশে গণমাধ্যম কর্মীদের তাঁবুতে হামলার ঘটনাস্থলেই নিহত হন আরও ২ সংবাদকর্মী, আহত হন ৭ জন। ভোর ৩টা নাগাদ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে। দেখলাম পাশের তাঁবুতে গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে। এসবের পরও বিশ্ববাসীকে সত্য জানানোর দায়িত্ব থেকে পিছু হটব না আমরা। গাজার দক্ষিণের শহর রাফায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার সেনারা। গত ১৬ মাসে টনের টন বোমা ফেলে শহরটিকে মাটির সাথে মিশিয়ে ফেলার পরও মন ভরেনি দখলদারদের। মঙ্গলবার সকালে রাফার দির আল বালাহ আর তাল আস সুলতানে দফায় দফায় গোলাবর্ষণে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখেছেন স্থানীয় সাংবাদিকরা। মূলত ওই ২ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে মঙ্গলবার দুপুর নাগাদ ২৪ ঘণ্টায় হত্যার শিকার হয়েছেন নারী, শিশুসহ ৫০ জনের বেশি ফিলিস্তিনি। আশ্রয়ের তাঁবু তো বটেই, বোমা পড়েছে প্রায় ধসে পড়া স্কুল ভবনের আশ্রয় কেন্দ্রেও। কোনো আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা নেই, না হাসপাতাল, না বাসা, না বাজার। তারা কিসের অপেক্ষায় আছে? তারা কি চায়? বাচ্চাদের এভাবে গুরুতর আহত আর পঙ্গু অবস্থায় দেখতে চায় না। গাজায় সভ্যতার বর্বরতম হত্যাযজ্ঞে ন্যূনতম মানবিক বোধের হৃদয়ে রক্তক্ষরণ হলেও নাড়াতে পারেনি কঠিন হৃদয়ের ২ মুসলিম প্রতিবেশী মিশর আর জর্ডানের শাসকদের। মঙ্গলবার খোশ মেজাজে স্বার্থ সংশ্লিষ্ট দিন দরবার করেছেন মিশর সফরে যাওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সাথে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আর মিশরের প্রেসিডেন্ট সিসির আলোচনার সূচিতে গাজার জায়গা হলেও ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল তা গত ১৬ মাসে তাদের নাকের ডগায় অব্যাহত হত্যাযজ্ঞই জানান দিচ্ছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে আবারও ফিলিস্তিনিদের অন্যত্র জায়গায় সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরিয়ে নিতে চান সে বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে। ট্রাম্পের সাথে সুর মিলিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে তারা। মার্চের মাঝামাঝি গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর অন্তত ৪ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েলি বাহিনী। এখনও গাজার বিভিন্ন স্থানে গণহত্যা ও ধরপাকড় চালাচ্ছে তারা। সোমবার বোমা হামলা চালিয়ে অন্তত ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো বলছে, গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর প্রথম সপ্তাহে অন্তত ১,০০০ শিশুকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। গাজায় আবারও যুদ্ধবিরতির আহ্বান জানায় সংস্থাটি। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা ব্যর্থ হলে তেহরান মহা বিপদে পড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসছে শনিবার ওমানে ২ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মাঝে সরাসরি বৈঠক হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত আলোচনা না হলে বা ব্যর্থ হলে কি ঘটবে ইরানের ভাগ্যে? যুক্তরাষ্ট্র কি হামলা চালাবে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরিস্থিতি বর্তমানে তীব্র উত্তেজনার মুখোমুখি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি ইরানকে হুমকি দিয়ে বলেন, যদি পরমাণু চুক্তি না হয় তবে সরাসরি সামরিক হামলার সম্মুখীন হতে হবে দেশটিকে। অপরদিকে এই চুক্তি নিয়ে আলোচনায় যেতে রাজিও ছিল না তেহরানও। দেশটি বরাবরই নিজেদের অবস্থানে অনড় থাকে। তবে সম্প্রতি সময়ে এই ২ দেশের ভেতরকার কিছুটা উত্তাপ কমে আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে। ইরানের সাথে সরাসরি পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তথ্যটি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ৮ এপ্রিল বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় এপ্রিল মাসের 12 তারিখ যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক চুক্তির বিষয়ে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে, এমনটি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আগামী 12 এপ্রিল ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের একটি বৈঠক হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এটি একটি সুযোগ ও একই সঙ্গে একটি পরীক্ষাও। এদিকে এই আলোচনা অত্যন্ত উচ্চ পর্যায়ে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি আরও বলেন, আলোচনায় কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো না গেলে ইরান বড় বিপদের সম্মুখীন হতে পারে। ট্রাম্পের মতে ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তবে আলোচনার ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া এই আলোচনা কতটুকু অগ্রসর হয়েছে বা কোন কোন কর্মকর্তা এতে অংশগ্রহণ করছেন এসব সম্পর্কেও কিছু জানাননি তিনি। বিবিসি জানিয়েছে 7 এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানের সাথে আলোচনা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ট্রাম্প ইরানের শীর্ষ নেতার কাছে একটি চিঠি পাঠিয়ে পরমাণু বিষয়ে আলোচনা করার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ইরানের বিরুদ্ধে সামরিক প্রক্রিয়া চালানোর হুমকি দেন ট্রাম্প। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি সীমিত করা একটি বৈদেশিক নীতি হিসেবে জারি রয়েছে। 2015 সালে তেহরানের পারমাণবিক কার্যক্রম কমাতে ইরানের সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 6টি শক্তিশালী দেশ স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্র সহ চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলো হল ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া। 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ত্রুটিপূর্ণ এক পেশে ও এর কোনো ভবিষ্যৎ নেই অভিযোগ এনে যুক্তরাষ্ট্রকে সেখান থেকে বের করে আনেন। যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার পর ইরানও কোনো শর্ত মেনে চলতে আগ্রহী হয়নি, ফলে তেহরানের উপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইফাত জাহান, বাংলাভিশন। 180 দিনের মধ্যে তাইওয়ান দখলে নিতে হামলা চালাতে পারে চীন, এমন ধারণা করছে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন গোয়েন্দা সূত্র। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাদের মতে সম্প্রতি তাইওয়ানের আশেপাশে একের পর এক যেসব মহড়া চালাচ্ছে চীন, সেগুলো সেনাবাহিনীর সাধারণ প্রশিক্ষণ নয়। এসবের মধ্য দিয়ে মূলত তাইওয়ানে হামলার অনুশীলন করা হচ্ছে। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। চীনের দিক থেকে ব্যাপারটা এমন যে তারা তাইওয়ান দখলে নেবেই, এ ব্যাপারে কোনো যদি বা কিন্তু নেই। একমাত্র প্রশ্ন হলো কবে। পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সূত্র ও সামরিক কর্মকর্তাদের মতে সেই দিনটি ঘনিয়ে আসছে। বাজতে শুরু করেছে চীন তাইওয়ান যুদ্ধের ঘড়ির কাঁটা। অনেক বিশ্লেষকের মতে ইউক্রেন ও গাজা যুদ্ধের সাথে জড়িয়ে পড়ায় বর্তমানে সার্বিকভাবেই চাপে আছে যুক্তরাষ্ট্র। সম্ভবত তাইওয়ান দখলে নিতে এই সময়টিকেই মোক্ষম বিবেচনা করবে চীন, কারণ এ অবস্থায় তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সেভাবে তৎপর হতে পারবে না। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, প্রতিরক্ষা, জাতীয় সুরক্ষা, সমর বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক 1945 সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে চীন জোরালোভাবে তাইওয়ান দখলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে দ্বীপ দেশটিতে সহজে সেনা অবতরণের জন্য চীনের উদ্ভাবিত বিশেষ এক ধরনের রণতরী নিয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক একাধিক সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে 1945 বলছে আগামী 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যে তাইওয়ান দখলে হামলা চালাতে পারে চীন। এ প্রসঙ্গে 1945-কে মার্কিন বাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল চাক ডেভর জানান, তাইওয়ানে হামলা চালাতে 3টি কৌশল অনুসরণ করতে পারে চীন। অর্থনৈতিকভাবে তাইওয়ানকে পঙ্গু করে দেয়া, ঝটিকা হামলা অথবা তাইওয়ান সহ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর পূর্ণাঙ্গ যুদ্ধ চাপিয়ে দেয়া। ঝটিকা হামলার আওতায় থাকতে পারে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা একেবারে ভেঙে দেয়া, চীনা হ্যাকারদের মাধ্যমে বিদ্যুৎ, ইন্টারনেট ও ফোন নেটওয়ার্ক ধ্বংস করে দেয়া এবং দ্রুততার সাথে লাখখানেক সেনাকে স্থলযুদ্ধে পাঠিয়ে দেয়া। অপরপক্ষে তাইওয়ানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চাইলে দ্বীপ দেশটিকে অবরুদ্ধ করতে পারে চীনের নৌবাহিনী।
এতে করে পুরো তাইওয়ান প্রণালী একটি মৃত্যুপুরীতে পরিণত হবে। এই উপায়ে তাইওয়ানের 90% খাদ্য ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে চীন। এই কৌশল অবলম্বন করে সামরিক হামলা বা রক্তপাত ছাড়া তাইওয়ান দখলে নেয়ার চেষ্টা চালাতে পারে বেজিং। তৃতীয় উপায়ে সর্বাত্মক যুদ্ধে নেমে তাইওয়ান যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে চীন। সেক্ষেত্রে কেবল তাইওয়ানে ক্ষেপণাস্ত্র হামলা হবে তা নয়, জাপান, ফিলিপাইন ও গুয়ামের মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। সার্বভৌম তাইওয়ান স্বাধীন হতে চাইলেও বরাবরই এটিকে নিজের বলে দাবি করে আসছে চীন। শান্তিপূর্ণভাবে না হলে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে তাইওয়ানকে চীনের সাথে একত্রিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এ মাসের শুরুতেও তাইওয়ানের চারপাশে যৌথ সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। পশ্চিমা সামরিক কর্মকর্তা ও গোয়েন্দারা বলছেন, এসব মহড়া কেবলই সেনাদের প্রশিক্ষণ নয়, এসবের মধ্য দিয়ে মূলত তাইওয়ানে হামলার রিহার্সাল চালাচ্ছে চীন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের ওপর আরও 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চীন যদি 34% পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তবে তাদের ওপর নতুন এই শুল্ক আরোপ করা হবে। ফলে গেল মার্চের 20% সহ চীনা পণ্যের ওপর আরোপিত মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 104%। এতে করে চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করা মার্কিন কোম্পানিগুলোর জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প শুল্ক প্রত্যাহারে চীনকে একদিন সময় বেঁধে দিয়েছেন। এছাড়া চীনের সাথে শুল্ক আরোপ নিয়ে যে আলোচনার কথা ছিল তার সম্ভাবনা নেই বলেও জানান। বুধবার থেকে যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক আরোপ কার্যকর হবে। ট্রাম্পের হুঁশিয়ারিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইল মেনে নেওয়া হবে না, লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে চীন। পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধের শঙ্কা করছেন বিশ্লেষকরা। এর আগে গত সপ্তাহে চীনা পণ্যের ওপর 34% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসন। ওই ঘোষণার পরপর চীন ও যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এরপরই দেশ দুটির মধ্যে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছায়। দর্শক, ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।